আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, প্রিয় সহকর্মীবৃন্দ ও যে যেখান থেকে আমার এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছেন সকলকে জানাই হারুন মোল্লা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সুস্বাগতম। আমি মোহাম্মদ আবদুল্লাহ মামুন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, হারুন মোল্লা ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো আমাদের এবং নিয়মিত আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো। আশা করি তোমরা বই খাতা নিয়ে প্রস্তুত আছো আজকের ক্লাস অংশগ্রহণ করার জন্য। তোমরা যারা অংশগ্রহণ করেছো তারা অন্য বন্ধুবান্ধবদের ক্লাসটিকে শেয়ার করে দাও, যাতে তারা অন্যরা অংশগ্রহণ করতে পারে। বিশেষ করে 2020 সালের এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য আজকের ক্লাসটিও গুরুত্বপূর্ণ। তারা এই ক্লাসটি গুরুত্ব সহকারে করবে এবং এখন থেকে এবং নিউ সেকেন্ড ইয়ার যারা আমরা উঠছি তারাও ক্লাসগুলো গুরুত্ব সহকারে করবে, কারণ এখন থেকে তোমাদের অনলাইন ক্লাসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা যেভাবে পাঠদান করছি রুটিন অনুসারে, এই অনুসারে প্রতিদিন তোমরা অনলাইন ক্লাস করবে। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাসটি শুরু করি। তাহলে আজকে দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতির উপরে আমরা প্রথম ক্লাস করব। মুদ্রাস্ফীতির ইংলিশ প্রতিশব্দ হলো ইনফ্লেশন। দেখো, একটি অর্থনীতির প্রাণ শক্তি হলো অর্থ বা মুদ্রা। রক্ত ছাড়া মানুষ অচল, তেমনি মুদ্রা ছাড়া অর্থনীতি কিন্তু অচল। একটা জিনিস মাথায় রাখতে হবে। আজকে আমি পাঠের ভিতরে প্রবেশ করার পূর্বেই এই বিষয়গুলো কেন বলছি দেখো, যেমন রক্ত ছাড়া যেমন মানুষ অচল, তেমনি অর্থ ছাড়া বা মুদ্রা ছাড়া অর্থনীতি কিন্তু অচল। অর্থনীতিতে বিদ্যমান দ্রব্য সেবার তুলনায় অতিরিক্ত দ্রব্য মুদ্রার সরবরাহ, বিদ্যমান প্রকাশ এবং দ্রব্য সেবার দাম স্তর বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতির বিষয়টা উদ্ভব হয়। অর্থাৎ মুদ্রাস্ফীতির কথাটা কেন আসছে, যে তোমার অর্থের তুলনায় যদি দ্রব্য সামগ্রীর দাম স্তর বৃদ্ধি পায়, তখন একটা যে পরিস্থিতির সৃষ্টি হয় সেটাই সাধারণত মুদ্রাস্ফীতি বলে আমরা অভিহিত করি। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে মুদ্রাস্ফীতির বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আজকে আমরা শিখবো এই ক্লাস থেকে যে মুদ্রাস্ফীতি কী এবং মুদ্রাস্ফীতির শ্রেণী বিভাগ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে জেনে নিই যে সাধারণত মুদ্রাস্ফীতি বলতে এমন একটি পরিস্থিতি বোঝায় যে দ্রব্যমূল্য বা দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পায়, তখন সেই পরিস্থিতিকে বলা হয় মুদ্রাস্ফীতি। কিন্তু বিভিন্ন অর্থনীতিবিদগণ বিভিন্নভাবে তারা মুদ্রাস্ফীতির সংজ্ঞাকে সংজ্ঞায়িত করেছে, সেই বিষয়টা আমরা এখন একটু আলোচনা করব। তাহলে প্রথমে দেখো, অর্থনীতিবিদ ক্লাউথার তাহলে মুদ্রাস্ফীতির সংজ্ঞা আমরা আলোচনা করছি। মুদ্রাস্ফীতির সংজ্ঞা মানে মুদ্রাস্ফীতি কাকে বলে, এই বিষয়টা বিভিন্ন অর্থনীতিবিদগণ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে। তাহলে অর্থনীতিবিদ ক্রাউথার, আমরা কয়েকটি অর্থনীতিবিদ ক্রাউথার বলছে কি, দেখো অর্থনীতিবিদ ক্রাউথারের মতে যে মুদ্রাস্ফীতি হলো এমন একটি অবস্থা যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় ও দ্রব্যমূল্য ক্রমাগতভাবে বৃদ্ধি পায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বিষয়টা মনে রাখবো যে অর্থনীতিবিদ ক্রাউথার মুদ্রাস্ফীতির সংজ্ঞা দিতে যে বলছে যে অর্থের মূল্য ক্রমাগতভাবে হ্রাস পাবে এবং দ্রব্যমূল্য ক্রমাগতভাবে বৃদ্ধি পাবে, এই পরিস্থিতিকে বলবো আমরা মুদ্রাস্ফীতি। পরীক্ষা যদি আমরা মুদ্রাস্ফীতির সংখ্যাটা সৃজনশীল ক মার্কের জন্য আসে, সেক্ষেত্রে আমরা এই কথাটাও লিখে দিতে পারি যে অর্থনীতিবিদ ক্রাউথারের ভাষায় যে অর্থের মূল্য ক্রমাগতভাবে হ্রাস পাবে এবং দ্রব্যমূল্য ক্রমাগতভাবে বৃদ্ধি পাবে, এই পরিস্থিতিকে আমরা মুদ্রাস্ফীতি বলতে পারবো। এটা এক অর্থনীতিবিদের ধারণা। কেন আমরা কয়েকটা অর্থনীতিবিদ কুলবার্ন, দেখো কুলবার্ন কি বলছে, যে মুদ্রাস্ফীতি হলো এমন একটি পরিস্থিতি যেখানে অত্যাধিক
পরিমাণ অর্থ সামান্য পরিমাণ দ্রব্যের পিছনে ধাবিত হবে। তার মানে কি, মুদ্রাস্ফীতি এমন একটি পরিস্থিতি বোঝাচ্ছে। আমি যদি সিম্পল একটু উদাহরণ দিই, যে তুমি বাজার করতে গেলে মানি ব্যাগে টাকা নিয়ে গেলে বাজার করতে পারবে না। তোমাকে এরকম একটা পরিস্থিতি হলে একজন ব্যক্তি বাজার করতে গেলে এই ঝুড়ি বা তোমরা বুঝো যে মাথায় করে বস্তায় করে এক বস্তা করে টাকা নিয়ে গেল। তো এক বস্তা টাকা নিয়ে বাজারে যে বস্তাটা রেখে দ্রব্যের দাম জিজ্ঞেস করছে। এমন তো অবস্থায় পাশে ফিরে দেখলো যে তার টাকাগুলো পড়ে আছে, কিন্তু সেই বস্তা বা ঝুড়িটা নেই। এইরকম একটা পরিস্থিতি হলো মুদ্রাস্ফীতি। তার মানে কি, তোমার বস্তার টাকার থেকে বস্তার দামটা বেশি বা ওই ঝুড়ির বিষয়টার দামটা বেশি। এই সিচুয়েশন যখন তৈরি হয় তখন তাকে আমরা বলবো মুদ্রাস্ফীতি। আর এই ধারণাটাই দিচ্ছে হলো অর্থনীতিবিদ কুলবার্ন। তিনি কি বলছেন, যে মুদ্রাস্ফীতি হলো এমন একটি পরিস্থিতি যখন অল্প পরিমাণ দ্রব্যের পিছনে অধিক পরিমাণ অর্থ ধাবিত হয়। তার মানে কি, তোমাকে অল্প অল্প অনেক টাকা দিয়ে অল্প দ্রব্য সামগ্রী পাওয়া যায়। এরকম একটি পরিস্থিতিকে আমরা কি বলবো শিক্ষার্থী বন্ধুরা, মুদ্রাস্ফীতি। এই ধারণাটি আসছে কার কাছ থেকে? অর্থনীতিবিদ কুলবার্নের ভাষা থেকে। এখন দেখো অধ্যাপক স্যামুয়েলসন কি বলছে। আমরা অনেক অর্থনীতিবিদ অনেক ধারণা দিচ্ছে, এতগুলো ধারণার মধ্যে কয়েকজনের কথা মনে রাখলে হবে। অর্থনীতিবিদ অধ্যাপক স্যামুয়েলসন এই আধুনিক অর্থনীতিবিদ স্যামুয়েলসন কি বলছে, যে দ্রব্য সামগ্রী এবং উৎপাদনের উপাদান সমূহের দাম যখন বৃদ্ধি পেতে থাকে সাধারণত তখন মুদ্রাস্ফীতি দেখা দেয়। তাহলে অর্থনীতিবিদ স্যামুয়েলসন বলছে যে দ্রব্য সামগ্রী এবং উৎপাদনের উপকরণ সমূহের দাম যখন বৃদ্ধি পায় তখন মুদ্রাস্ফীতি দেখা দেয়। আসলে উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধি পেলে উৎপাদনকারী প্রতিষ্ঠান কি করবে? বাধ্য হয়ে সে দ্রব্য সামগ্রীর দাম বাড়াবে। কারণ দ্রব্য সামগ্রীর দাম বাড়লেই যে পরিস্থিতি সৃষ্টি হবে সেটাই মুদ্রাস্ফীতি। এই ধারণাটা কে দিয়েছে? অর্থনীতিবিদ অধ্যাপক স্যামুয়েলসনের ভাষায়। তাহলে আমরা তিনজন অর্থনীতিবিদের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করলাম বা ধারণা লাভ করলাম যে মুদ্রাস্ফীতি বলতে কি বুঝি। অধ্যাপক ক্রাউথার বলছে কি, যে মুদ্রাস্ফীতি হলো এমন একটি অবস্থা যখন অর্থের মূল্য ক্রমাগতভাবে বৃদ্ধি পায় এবং দ্রব্যমূল্য ক্রমাগতভাবে বৃদ্ধি পায়। অর্থের মূল্য হ্রাস পাবে এবং ক্রমাগতভাবে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাবে। অর্থের মূল্য হ্রাস পাওয়া মানে বুঝে এই বিষয়টা শিক্ষার্থী বন্ধুরা, যে তুমি একটা বিষয় খেয়াল করো, যে আগে 18 টাকা দিয়ে, আমরা যদি একটা এক্সাম্পল দিই, 18 টাকা দিয়ে 1 কেজি চাল ক্রয় করতে পারি। 1 কেজি চাল। এখন তুমি ওই একই চাল এখন কিন্তু হচ্ছে 70 টাকা দিয়ে 1 কেজি চাল পাচ্ছি। তাহলে দেখো অর্থের মূল্য হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে। যদি কম অর্থ দিয়ে বেশি দ্রব্য ক্রয় করা যায় তখন সেই পরিস্থিতিকে বলতে অর্থের মূল্য বৃদ্ধি। তার মানে কম টাকা দিয়ে যদি আমি বেশি দ্রব্য কিনতে পারি বা ক্রয় করতে পারি, সেই পরিস্থিতিকে বলবো আমরা অর্থের মূল্য বৃদ্ধি। আর যদি বেশি টাকা দিয়ে কম দ্রব্য কিনতে পারি তখন আমরা বলবো কি অর্থের মূল্য হ্রাস। দেখো এটা হচ্ছে কি 2000, মনে করো 2000 সালের পরিস্থিতি ছিল 18 টাকা দিয়ে 1 কেজি চাল পাওয়া যেত। 2020 সালে 70 টাকা দিয়ে 1 কেজি চাল পাওয়া যাচ্ছে। তাহলে 2010 সালে কিন্তু অর্থের মূল্য বেশি ছিল, 2020 সালে এসে অর্থের মূল্য কমে গেল। তার মানে কি, যত বেশি টাকা লাগবে তত তোমার অর্থের মূল্য কম। যত কম টাকা দিয়ে তুমি বেশি দ্রব্য ক্রয় করতে পারবে তত তোমার অর্থের মূল্য বেড়ে যাবে। এই বিষয়টা খেয়াল রাখবো। তার মানে কি, কম টাকা দিয়ে যদি বেশি দ্রব্য ক্রয় করতে পারি তাহলে অর্থের মূল্য বেশি, আর বেশি টাকা দিয়ে যদি কম দ্রব্য ক্রয় করতে পারি তাহলে অর্থের মূল্য কম। এই বিষয়টা মুদ্রাস্ফীতির সাথে কিন্তু দুইটা বিষয় জড়িত, একটা হলো দ্রব্যের মূল্য, আর একটা হলো অর্থের মূল্য। দ্রব্যের মূল্য বাড়লে অর্থের মূল্য কমে যায়। খেয়াল করো, এই যে 1 কেজির দাম 18 টাকা, এখন 1 কেজি চালের দাম 70 টাকা। তাহলে কি, এখানে দেখো দ্রব্যের মূল্য বেড়ে গেছে, যার ফলে অর্থের মূল্য কমে গেছে। এখানে কিন্তু মুদ্রাস্ফীতির দুইটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, দ্রব্য মূল্য এবং অর্থমূল্য। অর্থনীতির এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দুইটা শব্দ। এই দুইটা শব্দ একটা অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই বিষয়টা ক্লিয়ার ধারণা থাকতে হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মুদ্রাস্ফীতির বিষয়টাকে আমরা যদি আরো একটু ক্লিয়ার করি, যে দেখবা যে তোমাদের দাদা দাদি বা বাবা মা বলতো যে আমাদের সময় অনেক কম দামে জিনিসপত্র দ্রব্য ক্রয় করতে পারতাম। এখন তুমি খেয়াল করো
যে তুমি যখন প্রাইমারি স্কুলে পড়তে যে খাতা কলম কিনতে যে টাকা লাগতো, এখন কি সেই পরিমাণ টাকা লাগে না, তারপরে তার থেকে বেশি লাগে। তার মানে কি দ্রব্য সামগ্রীর দাম কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে তুমি একটা আইডিয়া ধারণা পাবে। এখান থেকে কিন্তু আমরা মুদ্রাস্ফীতির একটা বিষয়টা চিন্তা করতে পারি যে আমি ছোটবেলায় যে যে দামে দ্রব্য সামগ্রী কিনতাম, এখন কিন্তু সেই দামে কিনতে পারি না। তাহলে কি হচ্ছে, এখানেই মুদ্রাস্ফীতির বিষয়টা তোমার সামনে চলে আসছে যে কম পরিমাণ দ্রব্য অধিক পরিমাণ অর্থ দিয়ে ক্রয় করা লাগে। অর্থাৎ আমি এখান থেকে 10 বছর আগে যে দামে দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারতাম, এখন কিন্তু সেই দামে ক্রয় করতে পারি না। তাহলে কি হচ্ছে, এক দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাচ্ছে এবং তোমার কাছে যে অর্থের মূল্যটা কমে যাচ্ছে। এই সিচুয়েশন বা এই পরিস্থিতিকে আমরা কি বলবো শিক্ষার্থী বন্ধুরা, বলবো আমরা মুদ্রাস্ফীতি। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমাদের অর্থনীতির ভাষা কিন্তু তিনটা, একই জিনিস আমরা তিনভাবে ব্যাখ্যা করতে পারি। সেটা হলো যে আমরা যে কথাটা বললাম ওটা হলো সাহিত্যের ভাষা, আর যখন ম্যাথমেটিক্যালি আমরা এই বিষয়টাকে এক্সাম্পল হিসেবে দিলাম, এটাকে বলা অর্থনীতির ভাষা গাণিতিক ভাষা। গণিতের ভাষা আমরা মুদ্রাস্ফীতির ধারণাটা দিলাম। এখন আমরা জ্যামিতিক ভাষা দেখব, অর্থাৎ চিত্রের মাধ্যমে মুদ্রাস্ফীতির পরিমাণ পরিমাপ করার বিষয়টা দেখব। সেই বিষয়টা একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যে চিত্র বিষয়টা দেখেই আমাদের ঘাবড়ানোর কোনো বিষয় না। আমরা একটু টেকনিকটা খেয়াল করো যে কিভাবে অঙ্কন করতে হয়। এখন আমরা দেখবো যে চিত্রের সাহায্যে কিভাবে মুদ্রাস্ফীতি পরিমাপ করা যায়। এখন আমরা দেখবো চিত্রের সাহায্যে। খেয়াল করে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা হলো অর্থের যোগান, এটা হলো অর্থের চাহিদা, এঁকে দিলাম। দেখো টেকনিকটা খেয়াল করে আমরা প্রাথমিক অবস্থা দেখো, এটা হলো দামের স্তর, এটা হলো আইএফ হলো উৎপাদনের স্তর, এডি 1 হলো সামগ্রিক চাহিদা, এএস হলো সামগ্রিক যোগান, আর এটা হলো এডি 2। খেয়াল করো এখানে আমরা দেখাচ্ছি, এপাশে আমরা দেখাচ্ছি দামের স্তর, আর এখানে হচ্ছে উৎপাদনের পরিমাণ। পরীক্ষায় সাধারণত আমাদের এইরকম একটা চিত্র দেয়া থাকে, সেখান থেকে মুদ্রাস্ফীতির পরিমাণ বের করতে পারি। এখন দেখো P1 থেকে P2 তে বেড়ে গেল, মনে করো এটা দিলাম আমরা E1, এটাকে দিলাম E2। এখন এখানে মুদ্রাস্ফীতির পরিমাণ কতটুকু খেয়াল করো। তাহলে এই ক্ষেত্রে আমরা এস বলতে কি বুঝি খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো সামগ্রিক যোগান, আর এডি এদিকে ডিমান্ড, সামগ্রিক চাহিদা, আর পি তে আমরা বোঝাচ্ছি দামের স্তর, আর ওয়াইএফ টাকে বোঝাচ্ছি আমরা উৎপাদনের পরিমাণ। লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা, এখন খেয়াল করো প্রাথমিক অবস্থায় ওএফ পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে দ্রব্যের দাম ছিল OP1, সেক্ষেত্রে সামগ্রিক চাহিদা ছিল AD1, E1 বিদ্যুতে দাম নির্ধারিত হলো। এখন কোনো কারণে সামগ্রিক চাহিদাটা বেড়ে গেল, মনে করো মানুষের সরকার উৎপাদন ব্যয় বা সামগ্রিক ব্যয় বাড়লে মানুষের চাহিদা বেড়ে যায়, কিন্তু এই সামগ্রিক যোগান নিশ্চিত থেকে যদি সামগ্রিক চাহিদা বেড়ে যায়, তাহলে AD1 থেকে AD2 তে গেল, সেক্ষেত্রে দামের স্তর OP1 থেকে বেড়ে OP2 তে গেল। তাহলে এক্ষেত্রে মুদ্রাস্ফীতির পরিমাণ কতটুকু জানো? এতটুকু হলো মুদ্রাস্ফীতির পরিমাণ। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি মুদ্রাস্ফীতির পরিমাণ কতটুকু? P1 P2 E1 E2, P1 P2 E1 E2। তাহলে এটাই হচ্ছে মুদ্রাস্ফীতির পরিমাণ। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ সামগ্রিক যোগান যদি স্থির থেকে সামগ্রিক চাহিদা বেড়ে যায়, তখন দ্রব্য সামগ্রীর দাম স্তরে বেড়ে যায়, তার ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয় সেটা হলো মুদ্রাস্ফীতি। সেই মুদ্রাস্ফীতির পরিমাণ কতটুকু? P1 P2 E1 E2। অর্থাৎ তুমি যদি এভাবে বলতে পারো P1 E1 E2 P2, এভাবে বলতে পারো, যেভাবে বলো না কেন একই রেজাল্ট। অর্থাৎ এই বক্সের এতটুকুই হলো মুদ্রাস্ফীতির পরিমাণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
পরীক্ষায় যদি আমাদের এই কোশ্চেনটা আসে এরকম এসে বলে মুদ্রাস্ফীতির পরিমাণ নির্ণয় করো, তাহলে আমি আশা করি তোমরা ইজিলি অঙ্কন করতে পারবে। তাহলে আমাদের অঙ্কন করার বিষয়টাকে খেয়াল করতে হবে। এখন একই জিনিস পরীক্ষা অনেক সময় আমাদের কি হয় যে তোমাকে সংখ্যা দিয়ে দিতে পারে যে মুদ্রাস্ফীতির পরিমাণ কত এখানে নির্ণয় করো। তো সেক্ষেত্রে তুমি কিভাবে নির্ণয় করবে সেই বিষয়টা একটু আমরা একটু দেখি। এখন দেখো একই জিনিস যদি আমাদের আবার যারা বুঝতে পারো না চিত্রটা অঙ্কন, তারা আবার একটু খেয়াল লক্ষ্য করো যে আমরা কিভাবে চিত্রের সাহায্যে পরীক্ষা আমাদের এরকম একটা কোশ্চেন আসছে একবার যে দেখো এটা হলো এএস হলো সামগ্রিক যোগান স্থির, এডি ওয়ান হলো প্রাথমিক অবস্থায় সামগ্রিক চাহিদা এ বিধিতে সেট করলো, তখন দ্রব্য সামগ্রীর দাম ছিল 80, উৎপাদনের পরিমাণ হলো 50 একক। এটা হলো এক্স, এটা হলো ওয়াই। সাপোজ তাহলে প্রাথমিক অবস্থা এটা হলো কি বাজার সিচুয়েশন, এই পাশে আমরা দেখাচ্ছি দাম স্তর, আর এখানে আমরা দেখাচ্ছি উৎপাদনের পরিমাণ। উৎপাদনের পরিমাণ এই চিত্র দেখে অর্থনীতিকে সবাই অনেকেই যারা তোমাদের পড়ে নাই তারাই বলে অর্থনীতি কঠিন বিষয়, কিন্তু এটা হচ্ছে বোঝার বিষয়। অন্যান্য সাবজেক্টের তুলনায় এই বিষয়টা খুব ইজিলি যদি তুমি সেটা বুঝতে পারো। তাহলে চিত্র অঙ্কনের প্যাটার্ন দেখো, চিত্র পরীক্ষায় দেয়া থাকবে, এখানে হয়তো অঙ্কন করা নাও লাগতে পারে, আবার কিছু বিষয় দেয়া থাকবে সেখান থেকে তোমার এরকম চিত্র আঁকা লাগতে পারে। তাহলে প্রাথমিক অবস্থায় ও 50 একক দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে দাম ছিল 80 টাকা, এটা হলো এই যোগান স্থির থেকে সামগ্রিক চাহিদা এ ওয়ান সেট করলো। এরপরে দেখো সামগ্রিক চাহিদা বেড়ে গেলে দেখো বিষয়টা উপরে যাবে, এডি টু বেড়ে গেলে নতুন একটি ভারসাম্য বিন্দু প্রতিষ্ঠিত হবে, সেটা হলো বি বিন্দুতে। দেখো এখানে দাম বেড়ে হলো 90 টাকা, তাহলে একই উৎপাদনের স্থল স্থির থেকে দ্রব্যের দাম 80 টাকা থেকে বেড়ে 90 টাকায় বাড়লো, তাহলে এখানে মুদ্রাস্ফীতির পরিমাণ কত? তাহলে মুদ্রাস্ফীতির পরিমাণ, তাহলে এখানে মুদ্রাস্ফীতির পরিমাণ দেখো যদি এরকম সংখ্যা দিয়ে দেয় তাহলে আমরা ইজিলি বের করতে পারবো যে 90 টাকা দাম বাড়ছে, আগে কিনতাম আমি 80 টাকা দিই, তাহলে কতটুকু? এই 10 টাকা। এটাই হচ্ছে কিন্তু তোমার মুদ্রাস্ফীতির পরিমাণ। তাহলে যদি সংখ্যা আসে সে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কিন্তু এভাবে বিষয়টা বের করে দিতে পারবো। খুব সোজা একটা বিষয় তুমি যদি বিষয়টাকে বুঝতে পারো। আর অর্থনীতির ভাষা কিন্তু তিনটা, সাহিত্যের ভাষা, গণিতের ভাষা, জ্যামিতির ভাষা। সাহিত্যের ভাষার যে সংজ্ঞাটা আমরা বললাম যে দ্রব্য সামগ্রীর যে অর্থের চাই ওই অর্থের মূল্য হ্রাস পেলে দ্রব্য সামগ্রীর দাম যদি বৃদ্ধি পায়, এই রকম পরিস্থিতিকে বলবো আমরা মুদ্রাস্ফীতি। এটাকে বলা হয় সাহিত্যের ভাষায় মুদ্রাস্ফীতি। এরপরে আমরা যদি একটা উদাহরণ সাহিত্যে বলি যে 2010 সালে 1 কেজি চালের দাম ছিল 18 টাকা, 2020 সালে 1 কেজি চালের দাম হলো 70 টাকা। তাহলে এখানে যে একই পরিমাণ অর্থ দিয়ে কম পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারছি, অর্থাৎ একই পরিমাণ দ্রব্যের জন্য অধিক পরিমাণ অর্থ লাগতেছে, এরকম একটা পরিস্থিতি, এটাকেও আমরা মুদ্রা ভাষা, গাণিতিক ভাষা। এখন আমি যখন চিত্রে উপস্থাপন করছি তখন এটা হচ্ছে জ্যামিতির ভাষা। তাহলে অর্থনীতির তিন ধরনের, তুমি বাস্তবসম্মত জিনিস, এখানে কাল্পনিক কোনো বিষয় নেই, মুখস্থ করার কোনো বিষয় নেই, এবং বাস্তবের সাথে তুমি মিলিয়ে নাও যে 2005 সালে একটা জিনিসের দাম চিন্তা করো আর 2020 সালে এসে একটা জিনিসের দাম চিন্তা করো। ইভেন 2015 থেকে 2020 তুমি চালের দাম যদি চিন্তা করো তাহলে তোমার সামনে ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটা শুধু চাল, ডাল, বিভিন্ন পণ্যের দ্রব্য সামগ্রীর দামের তুমি কম্পেয়ার করতে পারবে। তাহলে এই মুদ্রাস্ফীতির বিষয়টা হলো কি যে অল্প পরিমাণ দ্রব্যের পিছনে অধিক পরিমাণ যদি অর্থ লাগে, এরকম একটি পরিস্থিতিকে বলবো আমরা মুদ্রাস্ফীতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ক্লাসে মুদ্রাস্ফীতি কি এবং মুদ্রাস্ফীতি কিভাবে পরিমাপ করতে হয় এবং মুদ্রাস্ফীতির উদাহরণগুলো আমরা দিলাম। আশা করি তোমরা এই ক্লাস থেকে উপকৃত হবে এবং পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন আসে, এটা অর্থনীতির দ্বিতীয় পত্রের খুব একটা সোজা অধ্যায় এবং এটা আমরা পরীক্ষায় অবশ্যই অ্যান্সার করবো। এখান থেকে চিত্র আসতেও পারে, নাও পারে। তাহলে এখান থেকে দেখো যে মুদ্রাস্ফীতির প্রবাহ চিত্র যদি আমরা উপস্থাপন করি তাহলে একটা বিষয়টা কি আসে, এই যে বাংলাদেশ ব্যাংক থেকে মুদ্রার যোগান বৃদ্ধি পেল, তাহলে কি হবে? তারপরে দেশে দ্রব্য সেবা দাম স্তর বৃদ্ধি পাবে এবং সাথে সাথে কি দ্রব্য সামগ্রীর মূল্য হ্রাস পাবে, এবং এই যে পরিস্থিতি এটা হচ্ছে মুদ্রাস্ফীতি। তাহলে মুদ্রাস্ফীতি যদি আমরা প্রবাহ চিত্রের সাহায্যে উপস্থাপন করতে চাই, এখন মুদ্রাস্ফীতির উদ্ভবটা অর্থের যোগান যদি বেড়ে যায়, ব্যাংকগুলো যদি প্রচুর পরিমাণ লোন দিতে থাকে, তাহলে
দেখো প্রথম আমরা যদি প্রবাহ চিত্র বুঝি যে এরকম একটা বিষয় দিয়ে আমরা খেয়াল করি, দেখো কিভাবে মুদ্রাস্ফীতির উদ্ভব হচ্ছে। এইভাবে যদি আমরা একটা প্রবাহ চিত্র উপস্থাপন করি তাহলে তোমাদের সামনে বিষয়টা ক্লিয়ার হবে যে আমরা কিভাবে মুদ্রাস্ফীতির সিচুয়েশনটা আমাদের সামনে চলে আসে। তাহলে এখানে আমরা একটা বক্স দিলাম, আর এখানে আরেকটা বিষয় দেখো, এইভাবে স্টেপ বাই স্টেপ কি হয় মুদ্রাস্ফীতি, অর্থাৎ মুদ্রাস্ফীতি পরিস্থিতির সৃষ্টি হয়। তাহলে প্রথম বলছে কি, বাংলাদেশ ব্যাংক থেকে মুদ্রার যোগান বৃদ্ধি। তাহলে এখানে বাংলাদেশ ব্যাংক থেকে মুদ্রার যোগান বৃদ্ধি। দেখো প্রথম কি হবে, তোমাকে অর্থের সাপ্লাই বৃদ্ধি করতে হবে। ব্যাংকগুলো যদি বেশি পরিমাণ লোন দেয় তাহলে কি হবে, মানুষের হাতে প্রচুর অর্থ থেকে যায়। তারপরে কি হয় জানো, দেশের দ্রব্য সেবার দামের স্তর বৃদ্ধি পায়। তাহলে তারপরে কি হবে, দেশে দ্রব্য ও সেবার দামের স্তর বৃদ্ধি পায়। খেয়াল করো কিভাবে স্টেপ বাই। এরপরে কি হয় জানো, তারপর হলো কি, মুদ্রার মূল্য হ্রাস পায়। মুদ্রা বা অর্থের মূল্য হ্রাস পায়, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। অর্থের মূল্য হ্রাস পায়, এর ফলে কি হয়, মুদ্রাস্ফীতি দেখা দেয়। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? মুদ্রাস্ফীতি পরিস্থিতি এটাই হচ্ছে কি, দেখো প্রবাহ চিত্র। আমরা একটি মানে প্রবাহ চিত্র মানে কি, একটা দিক থেকে আরেক দিকে কিভাবে স্টেপ বাই স্টেপ যায়। প্রথমে কি হবে, ব্যাংক থেকে অর্থের পরিমাণ বাড়বে, মানুষ বেশি বেশি লোন নেবে, মানে মানুষের হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকবে। তখন কি হবে, দেশের দ্রব্য সেবার দামের স্তর বৃদ্ধি পাবে এবং অর্থের মূল্য হ্রাস পাবে। এই পরিস্থিতি হলো মুদ্রাস্ফীতি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে একটি বিষয় ক্লিয়ার হলাম যে মুদ্রাস্ফীতি কি, মুদ্রাস্ফীতি কিভাবে উদ্ভব ঘটে এবং তার চিত্র উপস্থাপন এবং তার গাণিতিক ব্যাখ্যা আমরা দেখলাম। এখন আমরা একটা আলোচনা করি যে মুদ্রাস্ফীতির শ্রেণী বিভাগগুলো। যে বিভিন্ন ধরনের মুদ্রাস্ফীতি আমাদের সামনে আসে। তাহলে মুদ্রাস্ফীতি শ্রেণী বিভাগ। মুদ্রাস্ফীতির শ্রেণী বিভাগগুলো লক্ষ্য করে খেয়াল দেখো। একটা হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। চাহিদা, আমি ব্যাখ্যাগুলো পরে দেই। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, তোমরা এগুলো লিখে নিতে পারো শিক্ষার্থী বন্ধুরা। আসলে ক্লাস করার আমার কথা শুনে শুনে তোমরা খাতায় লিখে ফেলো। 2 নম্বর হলো ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। আমরা 3 নম্বরটাকে যদি বলি, ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। এগুলো ব্যাখ্যা আমি পরে দিচ্ছি, আগে তোমরা এটা লিখে নাও। ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। ব্যয় জনিত মুদ্রাস্ফীতি। তারপর আসো নাম্বার 4, যে মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। দেখো কি কত ধরনের দ্রব্য সামগ্রীর আমাদের মজুরি বৃদ্ধিজনিত। নাম্বার 5 আসো মৃদু মুদ্রাস্ফীতি। মৃদু গতি মুদ্রাস্ফীতি। মৃদু গতি মুদ্রাস্ফীতি। নাম্বার 6, তারপর দেখো দ্রুত গতি মুদ্রাস্ফীতি। মৃদু যেমন আছে, দ্রুত গতি মুদ্রাস্ফীতি। তারপরে আমরা এই পাশে একটু লিখি নাম্বার 7, আসো মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। মুদ্রা বৃদ্ধি, শুধু এই কথাটা লিখে, আর বাদ বাকি একই কথা। নাম্বার 8 হলো ঋণ বৃদ্ধিজনিত। ঋণ যদি তোমার বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু ঋণ বৃদ্ধি, মানে লোনের পরিমাণ যদি বাড়ে সেক্ষেত্রেও কিন্তু মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। এবং মুনাফা মুদ্রাস্ফীতি। মুনাফা,
এগুলো আলোচনা আমি করছি। তারপরে নাম্বার 10 আসলো যে দমিত মুদ্রাস্ফীতি। দেখো কতগুলো নাম তোমরা শুনবে নতুন নতুন। নাম্বার 11 আসো উন্মুক্ত মুদ্রাস্ফীতি, উন্মুক্ত মুদ্রাস্ফীতি। নাম্বার 12 আমাদের স্থিতি অবস্থা মুদ্রাস্ফীতি। তারপর শিক্ষার্থী বন্ধুরা এই মুদ্রাস্ফীতিগুলো তোমরা লিখে নাও, তা এখন আমি ব্যাখ্যা করে দেব। তাহলে আমরা এখানে 12 ধরনের মুদ্রাস্ফীতি অর্থাৎ দ্রব্য সামগ্রীর দাম স্তরের প্রেক্ষাপট 12 ধরনের পেলাম। একটা হলো চাহিদা বৃদ্ধিজনিত, 2 নম্বর ব্যয় বৃদ্ধিজনিত, 3 নম্বর ঘাটতি ব্যয়জনিত, 4 নম্বর মজুরি বৃদ্ধিজনিত, 5 নম্বর মৃদু গতি মুদ্রাস্ফীতি, 6 নম্বর দ্রুত গতি, 7 নম্বর মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, 8 নম্বর ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, 9 নম্বর মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, দমিত মুদ্রাস্ফীতি, উন্মুক্ত মুদ্রাস্ফীতি আর স্থিতি অবস্থা মুদ্রাস্ফীতি। এখন আমরা ব্যাখ্যা খেয়াল করে আমরা 1 নম্বর ব্যাখ্যাটায় যাব যে চাহিদা বৃদ্ধিজনিত। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই দুইটাই, যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আর ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এই দুটো আমাদেরকে জানা দরকার। তাহলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে? পুনর্নিয়োগের স্তরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী সেবা উৎপাদন করা যায় তার অনুপাতের চেয়ে যদি ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় বৃদ্ধি পায় তখন তাকে বলা হয় চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। মনে করো পুনর্নিয়োগের স্তরে যে পরিমাণ দ্রব্য সেবা উৎপাদিত করা যায় তার অনুপাতের চেয়ে, যে এক পুনর্নিয়োগ মানে কি, যেখানে সব বেকারত্ব থাকবে না, ভারসাম্য পৌঁছাবে, এইরকম অবস্থার পরও যদি সরকারি ব্যয়, বিনিয়োগ ব্যয়, ভোগ ব্যয় ইত্যাদি বাড়ে তখন যে পরিস্থিতি সৃষ্টি হয় তাকে বলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখন 2 নম্বর আসো শিক্ষার্থী ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। উৎপাদন উপকরণের দাম বৃদ্ধির ফলে যদি দ্রব্য সামগ্রীর দাম স্তর বৃদ্ধি পায় এর ফলে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় তাকে বলা হয় ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। অর্থাৎ তোমার উৎপাদিত উপকরণের দাম বৃদ্ধি পেলে উৎপাদনকারী প্রতিষ্ঠান কি করে? দ্রব্য সামগ্রীর দাম স্তর বাড়িয়ে দেয়, তার ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয় সেটাই হলো মুদ্রাস্ফীতি। এখানে খেয়াল রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, মুদ্রাস্ফীতির ফলে সমাজের ধনী শ্রেণী বা ব্যবসায়ী শ্রেণী লাভবান হয় এবং নির্দিষ্ট আয়ের লোকেরা ক্ষতিগ্রস্ত হয়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। কারণ কি, যারা ব্যবসায়ী আছে, ধনী শ্রেণী আছে, তাদের দাম স্তর বাড়লে মুনাফার পরিমাণ বেড়ে যায়, তারা লাভবান হয়, কিন্তু যারা নির্দিষ্ট আয়ের লোক তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয়। এটা মুদ্রাস্ফীতির একটা প্রভাব, আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করব। 3 নম্বর হলো ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। দেখো ঘাটতি হলো কি, যুদ্ধ, মহামারী, তারপরে ইত্যাদি পরিস্থিতির সময়, দেখো যদি যুদ্ধ, বন্যা, মহামারী, উন্নয়ন প্রভৃতির সময় সরকার যদি অধিক পরিমাণ টাকা ছাপায় তখন কি হয়, সরকারের ঘাটতি বাজেটের পূরণের জন্য অধিক মুদ্রা বাজারে চালু করে থাকে, ফলে দেশে যে মুদ্রাস্ফীতি দেখা যায় তাকে বলা হয় ঘাটতি ব্যয়জনিত। এখন কিন্তু আমাদের ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি সিচুয়েশন হবে করোনা পরিস্থিতির কারণে। কারণ করোনা পরিস্থিতির মোকাবেলা করতে গেলে সরকার কি হচ্ছে, টাকা ছাপাইতে হচ্ছে এবং টাকা ছাপানোর ফলে মার্কেটে টাকা যাচ্ছে এবং দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাচ্ছে। এটা হলো ঘাটতি ব্যয়জনিত। কারণ কি, তোমার উৎপাদনের পরিস্থিতি অনেক ক্ষেত্রে বন্ধ আছে, সেক্ষেত্রে অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য সরকারকে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করতে হয়। যেমন ঘাটতি ব্যয় বলতে আমরা ওটাই বোঝাচ্ছি যে বন্যা বা মহামারী বা অন্য কোনো যুদ্ধ, উন্নয়নের জন্য সরকার অতিরিক্ত অর্থ ছাপায়, সেই ক্ষেত্রে ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি উদ্ভব হয়। মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হলো যদি শক্তিশালী শ্রমিক সংঘের জন্য শ্রমিকরা মজুরি বৃদ্ধি করে তখন উৎপাদনকারী প্রতিষ্ঠান কি করে, তারা উৎপাদন উপকরণের দাম বৃদ্ধি করে, এর ফলে যে মুদ্রাস্ফীতি হয় তখন আমরা বলি এটাকে মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখন মৃদু গতি মুদ্রাস্ফীতি। দেখো মূল্যস্তর যদি আস্তে আস্তে বৃদ্ধি পায় তখন তাকে আমরা বলি মৃদু গতির মুদ্রাস্ফীতি। এই মৃদু গতির মুদ্রাস্ফীতি কিন্তু একটা অর্থনীতির জন্য খুবই প্রয়োজন। মুদ্রাস্ফীতি যদি নাই থাকে, অর্থাৎ দ্রব্য সামগ্রীর দাম স্তর বৃদ্ধির প্রবণতা না থাকলে কি হবে জানো, উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদনের স্পৃহা হারিয়ে ফেলবে। একজন কৃষক তার দ্রব্যের দাম যদি সঠিক না পায় এবং দ্রব্যের দাম বৃদ্ধি যদি একটু আস্তে আস্তে না বাড়ে তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠান তার আগ্রহ হারিয়ে ফেলবে এবং উৎপাদন বন্ধ করে দেবে। ফলে কি হবে, দেশের বেকারত্ব সৃষ্টি হবে, অর্থনীতির চাকা বন্ধ, অচল হয়ে যাবে। এটা কিন্তু অর্থনীতির জন্য খুব খারাপ। এই জন্য একটি দেশের
অর্থনৈতিক উন্নয়নের জন্য মৃদু গতির মুদ্রাস্ফীতি প্রয়োজন। দ্রুত গতির মুদ্রাস্ফীতি হলো কি, যে ঠিক তার উল্টোটা, যে মূল্যস্তর যদি দ্রুত গতিতে বৃদ্ধি পায় তখন দ্রুত গতি সম্পন্ন মুদ্রাস্ফীতি বলা হয়। অর্থাৎ দ্রব্য সামগ্রীর দাম যদি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় তখন এই পরিস্থিতি আবার খুব খারাপ, এটাকে বলা হয় যে দ্রুত গতির মুদ্রাস্ফীতি। এখন আসো মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখন এইটা একটু খেয়াল করি, যে এটাকে বলছে মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। বিষয়টা কি জিনিস, যে সরকার অধিক কাগজে মুদ্রা স্থাপনের কারণে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। মনে করে সরকার কোনো কোনো পরিস্থিতি কি হয়, অনেক পরিমাণ টাকা ছাপায়, যার ফলে কি হচ্ছে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পায়। এরকম পরিস্থিতিকে বলা হয় মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। সরকার কিন্তু বর্তমান এই মহামারীর কালীন পিরিয়ডে সব দেশে এই পরিস্থিতি অবলম্বন করছে। তাছাড়া অর্থনীতিকে ঠিকমতো সচল রাখা খুবই অসম্ভব, কারণ সারা বিশ্বব্যাপী একই রকম পরিস্থিতি। তুমি যদি কারোর কাছে সাহায্য সহযোগিতা পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ প্রত্যেকটি দেশে এই মহামারী মোকাবেলা করার জন্য তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রত্যেকটি দেশে তাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক টাকা সরবরাহ রাখার জন্য তারা কি পদক্ষেপ নিতে পারে, মুদ্রা ছাপাতে পারে। সেটা একটা ভূমিকা ছাপিয়ে তাদের সাময়িক পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করতে পারে, যে মুদ্রা যদি ঘাটতি যেন না থাকে। এর ফলে কি হয় জানো, দেশের মুদ্রাস্ফীতি সৃষ্টি, অর্থাৎ দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পায়। আমরা সেটা এখন দেখতে পাচ্ছি যে এই করোনাকালীন পরিস্থিতি প্রত্যেকটা জিনিসের দাম প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কারণ একদিকে দেখবো যে মানুষ ক্রয় করছে, টাকা আছে, আবার দ্রব্য সামগ্রীর দাম বাড়ছে। অর্থাৎ কারো টাকা আছে, কারণ কি সরকার কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকার ব্যবস্থা করছে এইটা মুদ্রা ছাপানোর কারণে। এই পরিস্থিতিটা হলো কি মুদ্রা বৃদ্ধিজনিত। এখন ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি জানো, তবে ব্যাংক থেকে ঋণের অত্যাধিক প্রসারের ফলে যদি দ্রব্য সামগ্রী বৃদ্ধি পায়, এটা কিন্তু একটা বড় কারণ মুদ্রাস্ফীতি। ঋণ বৃদ্ধি, সরকার যদি ব্যাংকগুলো যদি প্রচুর পরিমাণ লোন দিতে থাকে, তাহলে দ্রব্য সামগ্রী মানুষের হাতে টাকা থাকবে এবং দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাবে। এরপরে মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বিষয়টা কি খেয়াল করে, সেটা তো বন্ধুরা, দাম স্তরের ইচ্ছে থাকা সত্ত্বেও যদি উৎপাদন ব্যয় হ্রাস পেয়েও মুনাফা বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি দেখা দেয়, তখন তাকে বলা হয় কি মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। অর্থাৎ এখানে বলছে কি, যে দাম স্তর স্থির থাকা সত্ত্বেও যদি উৎপাদন ব্যয় হ্রাস পায়, তখন দাম স্তর একই আছে কিন্তু উৎপাদন খরচ কমে গেছে, তখন মুনাফার পরিমাণ বেড়ে যাবে। এটাও কিন্তু মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তো দমিত মুদ্রাস্ফীতি বিষয়টা কি দেখো, খেয়াল করো। যদি সরকার কতিপয় ভোগ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করে অথচ অন্যগুলো নিয়ন্ত্রণ করে না, তাহলে অন্যগুলোর ক্ষেত্রে যে মুদ্রাস্ফীতি দেখা যায় তাকে বলে দমিত। যেমন সরকার কিছু কিছু পণ্যের উপর যে বললো যে এটা দাম নির্ধারণ করে দিলাম, এটা ফিক্স, কিন্তু অন্যগুলোকে আবার ছেড়ে দিল, তুমি যে যা ইচ্ছে বিক্রি করতে পারো। সেই যে পরিস্থিতির কারণে ওই যেসব দ্রব্যের উপর সরকারের নিয়ন্ত্রণ নেই, সেই সব দ্রব্যের উপর দ্রব্য সঙ্গে দাম বেড়ে যাবে, এটাকে বলে দমিত মুদ্রাস্ফীতি। তার মানে কিছু দ্রব্যের উপর তুমি ফিক্স করে রাখলে, অথচ অন্য দ্রব্যগুলোকে তুমি উন্মুক্ত করে খুলে দিলে, তাহলে যেসব দ্রব্যের উপর তোমার নিয়ন্ত্রণ নেই সেই সব দ্রব্যের দাম কিন্তু হু করে বেড়ে যাবে। আমাদের দেশে অনেক ক্ষেত্রে আমরা বিষয়টা খেয়াল করি, যেমন ওষুধের ক্ষেত্রে কিন্তু এখন বর্তমান অবস্থা এরকম, যেভাবে পারে ওষুধের দাম বৃদ্ধি পাওয়া দিল। তারপরে যেসব দ্রব্য সামগ্রী তোমার পরিষ্কার পরিচ্ছন্ন দরকার, সেসব দ্রব্য সামগ্রীর দাম বেড়ে গেল। তার মানে কি সরকার কি করলো, এইসব বিষয়ের উপর ছেড়ে দিল যে এগুলো এখন পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই দিল, কিন্তু এইসব প্রতিষ্ঠানগুলো কি করলো, তারা এই সুযোগটা গ্রহণ করে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি করলো। এটা হলো দমিত মুদ্রাস্ফীতি বলা হচ্ছে। এরপরে খেয়াল করো উন্মুক্ত মুদ্রাস্ফীতি। জনগণের বর্ধিত ব্যয় যখন সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তখন দ্রব্য সামগ্রীর দাম স্তর বৃদ্ধি পায়। সরকারের বর্ধিত ব্যয় যখন বলছে জনগণের বর্ধিত ব্যয় যখন সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তার মানে সরকার জনগণ যখন ব্যাপক পরিমাণ খরচ করতে থাকে অথচ সরকার কোনো নিয়ন্ত্রণ করতে পারে না, এইরকম পরিস্থিতিকে বলা হয় উন্মুক্ত মুদ্রাস্ফীতি। তার মানে কি জনগণ পর্যাপ্ত পরিমাণ ব্যয় করছে বিভিন্ন জায়গায়, সরকার কিন্তু কন্ট্রোল করতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের কিন্তু গুরুত্বপূর্ণ একটা কাজ হলো এই মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করা, যে মুদ্রাস্ফীতিকে মৃদু মুদ্রাস্ফীতি পর্যায়ে নিয়ে আসা। দ্রুতগতি মুদ্রাস্ফীতি হবে দেশের সাধারণ জনগণ বা নির্দিষ্ট আয়ের লোকের ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু একটা ব্যবসায়ী শ্রেণী, যেটা আমরা বারবার দেখবো যে তোমরা খেয়াল করবা যে এখানে বিভিন্ন টিভিতে পেপার পত্রিকা আসে যে এখানে একটা সিন্ডিকেট তৈরি হচ্ছে। তার মানে কি ব্যবসায়ী শ্রেণী উপকৃত হচ্ছে। সিন্ডিকেট মানে ব্যবসায়ীরা কয়েকজন মিলে একটা গ্রুপ তৈরি করে, তারা দ্রব্য সামগ্রীর দাম, আমাদের পেঁয়াজের দামের খেয়াল করো, এখন বর্তমানে আলুর দাম খেয়াল করো, এইগুলো কিন্তু এই যে তোমার যে সিন্ডিকেট শ্রেণীর দ্রব্যের দাম স্তর বাড়ছে,
তারপরে স্থিতি অবস্থায় মুদ্রাস্ফীতি বলতে কি বুঝি? অর্থনীতির প্রসার এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে স্থির অবস্থায় বিরাজমান অথচ নিয়মিতভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি। অর্থনৈতিক অবস্থা কিন্তু স্থিতিশীল আছে, কিন্তু দ্রব্য সামগ্রীর দাম বাড়ছে। কোনো কোনো প্রেক্ষাপট নেই, কোনো কারণ নেই। চালের দাম বৃদ্ধি পাচ্ছে, চিনির দাম বৃদ্ধি পাচ্ছে, কোনো কারণ ছাড়াই। তাহলে এইরকম ক্ষেত্রে যে যে মুদ্রাস্ফীতি উদ্ভব হয়, এটাকে স্থিতি অবস্থা। তার মানে কি, একটা দেশের সব কিছু ঠিকঠাক আছে, অথচ দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাচ্ছে। এইটাই হচ্ছে যে সিন্ডিকেট বা ব্যবসায়ীরা তাদের মুনাফা লাভের, অতি মুনাফা লাভের উদ্দেশ্যে এরকম একটা কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে এবং সেক্ষেত্রে দ্রব্য সামগ্রীর দাম বাড়ায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা একটি বাস্তবসম্মত জিনিস আমরা আজকে আলোচনা করলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে মুদ্রাস্ফীতি কি, মুদ্রাস্ফীতির সংজ্ঞাটা বিভিন্ন অর্থনীতিবিদগণ বিভিন্নভাবে কীভাবে প্রদান করেছেন, এবং মুদ্রাস্ফীতির আমরা গাণিতিক বিষয়টি ব্যাখ্যা করে দেখেছি, এবং সেই সাথে আমরা জ্যামিতিক অর্থাৎ চিত্রের সাথে মুদ্রাস্ফীতির পরিমাপ করা আমরা বিষয়টা শিখলাম। এবং মুদ্রাস্ফীতি যে বিভিন্ন ধরনের হয়, যে শুধু চাহিদা বৃদ্ধি ব্যয় বৃদ্ধি জনিত না, প্রায় আমরা 12 ধরনের মুদ্রাস্ফীতি দেখলাম। যে অর্থের মূল্য হ্রাস পায় এবং দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পায়, এই পরিস্থিতি হলো মুদ্রাস্ফীতি। এই পরিস্থিতি কী কী কারণে সৃষ্টি হতে পারে, সেটা হলো 12 ধরনের কারণে সৃষ্টি হতে পারে, সেটা আমরা এখানে লিখে দিলাম এবং আলোচনা করেছি। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো। তাহলে এখন সর্বশেষে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আহ্বান যে তোমরা আমাদের হারুনুল্লাহ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করবে এবং সেই অনুসারে ভাষা অধ্যয়ন করবে। তাহলে তোমাদের সামনে যাদের এইচএসসি পরীক্ষা আছে এবং যারা নতুন দ্বাদশ নতুন হয়েছে, তাদের পড়াশোনার ঘাটতি থাকবে না। এই অনলাইন ক্লাস পরিচালনার ক্ষেত্রে আমাদের কলেজের শিক্ষকবৃন্দ অক্লান্ত পরিশ্রম করছে তোমাদের পড়াশোনার ঘাটতি দূর করার জন্য। তোমরা আমাদের এই পরিশ্রমকে সার্থক করবে যদি তোমরা নিয়মিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ করো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, নাম লিখবে, রোল লিখবে, বিভাগ লিখবে, কিন্তু কোনো এলোমেলো কমেন্ট তোমরা করবে না, কারণ এখানে একটা শিক্ষামূলক ওয়েব পেজ বা তোমার ওয়েবসাইট, আমাদের ফেসবুক পেজ, এখানে তোমাদের যুক্তিসঙ্গত কথাগুলো লিখবে। যে তোমাদের যদি কোনো বাড়তি কোনো কিছু জানার আগ্রহ থাকে সে কথা লিখবে, কিন্তু কোনো এলোমেলো কমেন্ট আমরা লিখতে চাই না। আর যদি তোমরা এলোমেলো কমেন্ট করো, আমরা প্রতিনিয়তই খেয়াল করছি কমেন্টগুলো কারা করছে, এবং সেই সব শিক্ষার্থীদের কিন্তু আমরা আইডেন্টিফাই করে পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। আরেকটা বিষয় খেয়াল করি যে অনলাইন ক্লাসের জন্য আমাদের অধ্যক্ষ স্যার প্রফেসর মোহাম্মদ আব্দুল রাজ্জাক স্যার অত্যন্ত পরিশ্রমের ফলে এবং তার সঠিক দিক নির্দেশনায় অনুসারে একাদশ দ্বাদশ শ্রেণী আমরা 2টা আলাদা আলাদা পেজ করেছি, এবং সেখানে তাদের আমরা শিক্ষক মণ্ডলী পাঠ পরিকল্পনা করে পাঠদান করছি, এবং তোমাদের জন্য রুটিন দেওয়া আছে, এবং সেই রুটিন অনুসারে তোমরা ক্লাস ফলো করবে। এবং এই অনুসারে বাসায় পড়াশোনা করলে আশা করি কলেজে যে যে ক্লাস করে যেটা হতো তার থেকে বরঞ্চ আরও বেশি উপকৃত হবে তোমরা এখানে আমাদের লাইভ ক্লাসে অংশগ্রহণ করে। এখন আমি আমার সম্মানিত অভিভাবকের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা যারা আমার এই অনলাইন ক্লাসটি অংশগ্রহণ করেছেন বা দেখছেন, তাদের প্রতি আমার অনুরোধ রইল, আপনি আপনার সন্তানের প্রতি লক্ষ্য রাখুন যে আপনার সন্তান পড়াশোনা করছে কিনা, এবং সে তার কোন বন্ধুবান্ধবের সাথে মিশছে। এখন বর্তমান সময়ে দেখেন যুব সমাজের অবস্থা কিন্তু ভালো না, তারা অন্যদিকে ধাবিত হচ্ছে। এর কারণ হলো কি, তাদের সঙ্গদোষ, বা যেটা বলি যে আমাদের অভিভাবকরা উদাসীনতার কারণে আমার ছেলে আমার মেয়ের প্রতি আমার খেয়াল নেই যে আমার ছেলের বন্ধু কে কোন বন্ধুদের সাথে মিশছে। এবং মাদক কিন্তু আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক একজন মাদকাসক্ত সন্তান একটি পরিবারের জন্য অভিশাপ, একটি সমাজের জন্য অভিশাপ, একটি দেশের জন্য অভিশাপ। সুতরাং আপনারা অবশ্যই আপনার সন্তানের প্রতি খেয়াল রাখবেন যে সে নিয়মিত পড়াশোনা করছে কিনা, কোন বন্ধু বান্ধবের সাথে মিশছে, এবং তার মধ্যে কোনো আপনার প্রতিনিয়তই খেয়াল অবজারভেশন করবেন যে তার মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা। আমরা কিন্তু যে কোনো বিষয়ে অভ্যস্ত হলে আমাদের মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসে। এজ এ শিক্ষক, এজ এ গার্ডিয়ান হিসেবে আমাদেরও দায়িত্ব আছে যে আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে সঠিক পথে পরিচালনা করা। কারণ এখন বর্তমান সময়ে দেখেন যে সমাজের যে আমরা কিছু অবক্ষয় লক্ষ্য করছি, সেই অবক্ষয় হলো কি আমাদের অভিভাবকদের উদাসীনতা। অভিভাবক কিন্তু প্রত্যেকটা পরিবারের যদি বাবা মা তার সন্তানের প্রতি খেয়াল রাখে যে আমার ছেলে মেয়ে নিয়মিত পড়াশোনা করছে কিনা, নিয়মিত তার যে অনলাইন ক্লাস হচ্ছে এখন সে ক্লাসে অংশগ্রহণ করছে কিনা, সেই অনুসারে পড়াশোনা করছে কিনা, এবং তার বন্ধুবান্ধব কী, এবং সে যখন ইন্টারনেটে থাকছে তখন ইন্টারনেটে সে কী ইন্টারনেট কী সে দেখাশোনা করছে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এই তথ্য প্রযুক্তি কিন্তু
একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে এই বর্তমান করোনা পরিস্থিতি সারা বিশ্বে। বাংলাদেশে খেয়াল করেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, অথচ একজন শিক্ষক বাসায় বসে সে ক্লাসের মতো পাঠদান করছে এবং শিক্ষার্থীর বাসায় বসে সে ক্লাসে অংশগ্রহণ করতে পারছে। এটা কত ভালো একটা পদক্ষেপ আইসিটির আমাদের। কিন্তু এর আবার ব্যাড সাইডগুলো আছে, সেই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। গার্ডিয়ানদের খেয়াল রাখতে হবে যে আমার ছেলেটা আমার মেয়েটা মোবাইল নিয়ে বসে আছে, সে মোবাইলে কী দেখছে, ইন্টারনেটের মধ্যে কী দেখছে, এবং তাকে নানা বিষয়ে আমাদেরকে উৎসাহিত করতে হবে, তার সাথে বন্ধুর সুলভ আচরণ করতে হবে যাতে সে বিপদগামী না হয়। আজকের যুব সমাজ কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষেত্রে আমরা দেখছি যে তারা তাদের বন্ধু বান্ধবের কারণে বিভিন্ন এই ফেসবুকের ভালো সাইড আছে, আবার এর খারাপ সাইডও আছে। কিন্তু সেই বিষয়গুলো যদি আমরা অভিভাবকরা যদি খেয়াল করি বা লক্ষ্য রাখি, তাহলে আমার সন্তান বিপদগামী হবে না, আমার পরিবার বিপদগামী হবে না, আমার সমাজ বিপদগামী হবে না, আমার দেশ বিপদগামী হবে না। আজকের এই যুব সমাজ আগামী দিনের কিন্তু তারাই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নষ্ট করেছিল, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তারা যাবে। সুতরাং তাদের এখনই আপনারা সবসময় তাদের টেক কেয়ার করবেন, এবং যাতে তারা বিপদগ্রস্ত বা অন্য পথে ধাবিত না হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত সুধী যারা এতক্ষণ আমার ক্লাস অংশগ্রহণ করলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আবার অনলাইন ক্লাসে তোমাদের সাথে রুটিনের সাথে দেখা হবে এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি আমার ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।